আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। ধর্মের নামে নারীকে ঘরে আটকে রাখা যাবে না বললেন প্রধানমন্ত্রী। নারী নির্যাতনকারীর পরিচয় ফলাও করে প্রচারের আহ্বান। শ্বাসনালী যন্ত্র খুলে দেওয়ার কথা বলতে পারছেন ওবায়দুল কাদের। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর 2-1 দিনের মধ্যেই। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজনের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার তাগিদ। 3 দশক পর ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষ মুহূর্তে প্রচারে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবং ফিরে চল মাটির টানে কার্যক্রমে ভিশন গ্লোবাল স্কুলের 20 শিক্ষার্থী। কর্মজীবনে কৃষকের জন্য কাজ করার আগ্রহ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে আর নারীদের ঘরে আটকা রাখা যাবে না। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় তিনি বলেন, আগামীতে বাংলাদেশের নারীরা ফাইটার প্লেনও চালাবে। নারী নির্যাতনকারীদের ছবি ও পরিচয় আরও ফলাও করে প্রচারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি। সময়ের সাথে সাথে বাংলাদেশের সকল স্তরে এগিয়ে যাচ্ছে নারীরা। ছোট চাকরি থেকে শুরু করে বড় চাকরি, ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা, সব ক্ষেত্রেই নারীর অগ্রগতির চিহ্ন। বাংলাদেশের নারীদের অগ্রগতির এই চিত্র তুলে ধরার পাশাপাশি সারা দেশ থেকে বাছাই করা জয়িতা নারীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধে অবদান সহ গত 47 বছরে নারীর অগ্রগতির বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, কোথাও কিন্তু নারীদের স্থান ছিল না। সব জায়গায় এখন আমাদের নারীদের স্থান আছে এবং প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে। এখন তো আমাদের মেয়েরা বিমানে তো পাইলট আছেই, এখন আমাদের এয়ারফোর্সেও মহিলা পাইলট আছে। কাজে এতে ফাইটার চালাবেও ভবিষ্যতে তারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। ধর্মের নামে নারীদেরকে ঘরে আটকে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী। আমাদের ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলে, শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্মটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবর্তন করে যান। কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা। তিনি বলেন, শুধু আইন করে নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা যাবে না। এজন্য নারী পুরুষ নির্বিশেষে নির্যাতনকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। এবং আমি বলবো যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারাটা এমনভাবে প্রচার করা এবং সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে। জার্মানির বার্লিনে আন্তর্জাতিক পর্যটন কনফারেন্সে দক্ষিণ এশিয়ার নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় যে পদক তিনি পেয়েছেন, তা বাংলাদেশের সব নারী এবং সারা বিশ্বের নির্যাতিতা নারীদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল আজ সকালে খুলে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। 2-1 দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। লায়লা নওশিনের রিপোর্ট।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। শনিবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত ৫ সদস্যের চিকিৎসক দলের সদস্য ডাক্তার সেবাস্টিন কুমার সামি একথা জানান বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী। ভালো সংবাদ হলো দাদির ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে। তার লাস্ট যেটা এন্ডোটাকিয়াল টিউব ছিল ওটাও খুলে ফেলা হয়েছে। উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার্ট এক্সামিন করে দেখেছি। নিউরোলজিক্যালি উনি 100% স্টেবল আছেন। উনি আজকে আমার সাথে কথা বলেছেন। সকালে তার শ্বাসনালীর নল খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। স্বাভাবিক রয়েছে রক্তচাপ, হৃদযন্ত্র ও কিডনি কর্মক্ষম থাকার পাশাপাশি ইনফেকশনও নিয়ন্ত্রণে এসেছে। শারীরিক দুর্বলতা কেটে গেলে 2-1 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে তার মেইন হলো এই দখলের জন্য সামান্য শারীরিক দুর্বলতা এবং এই দুর্বলতা 2-1 দিনের ভিতরে ওভারকাম করলে ইনশাল্লাহ ওনাকে আমরা কেবিনে শিফট করে নিয়ে যাব। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। গত 4 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হয়। লাইলা নওশিন, চ্যানেল আই। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। 3 দশক পর ডাকসু নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানান সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ। মাসরুর শাকিল জানিয়েছেন বিস্তারিত। দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটু অন্যরকম। আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, ভালো লাগা, ভালোবাসার সকল স্মৃতির ঝাঁপে নিয়ে সবাই যেন হাজির আজ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। উদ্বোধনী সঙ্গীতে শুরু হয় মিলন মেলার আনুষ্ঠানিক পর্ব। এরপর সমাবেতভাবে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণিল আয়োজনের শুরু। এদেশের ইতিহাসের বাঁকে বাঁকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই ফুটিয়ে তোলা হয় গানে, নৃত্যে, নৃত্যনাট্যে। দিনভর আনন্দযজ্ঞে মেতে থাকার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তারা হলেন এই বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর। উদ্বোধনী পর্বে বিশিষ্টজনরা বলেন বিশ্ববিদ্যালয় তাদের দিয়েছে পরিচয়, সম্মান আর শতফুলে প্রস্ফুটিত হওয়ার প্রেরণা। সবাই এসেছেন এখানে মিলন মেলায়, সেই মিলন মেলায় উপভোগ করেন। মাননীয় উপাচার্যকে বলেছি যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, সঠিক হয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা। অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জানান প্রাক্তনরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিসহ নানা সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগে সম্পৃক্ত হলেই বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হবে। আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের দ্বার প্রান্তে। 100 বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণ সামনে রেখে আমরা আয়োজন করেছি মিলন মেলা। প্রতি বছর 3,65,00,000 টাকা আমরা গরিব এবং মেধাবী ছেলেদের মাধ্যমে বিতরণ করছি। এটা পুরোটাই আপনাদের অনুদান। তো এইখানে যেটা আমার সবচেয়ে ভালো লাগে এই অ্যাসোসিয়েশনের কাজটা হলো যে তারা বৃত্তি দিয়েছে, কোটি কোটি টাকা বৃত্তি দিচ্ছে প্রতি বছরে। পুরনো বন্ধু, পুরনো স্মৃতির রোমন্থনে মিলন মেলা যেন প্রাক্তন শিক্ষার্থীদের বারে বারে নিয়ে যায় মধুর বিশ্ববিদ্যালয় জীবনে। মিলন মেলা, এর থেকে আনন্দের কি হতে পারে? খুব ভালো লাগে আসলে, সবার সঙ্গে দেখা হয়, ওইটাই আসলে। এখানে আসলে আরেকবার নিজেকে ছাত্র মনে হয়। যতক্ষণ রইলাম ততক্ষণই আমার কাছে একটা স্বর্ণময় সময়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় রাজধানী মৌচাকে আনারকুলি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মার্কেটের 4 তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ী ও কর্মচারীরা নিরাপদে সেখান থেকে বের হয়ে আসেন। আগুনে একটি বোর্ডিংয়ের দোকান পুড়ে গেছে। এবারে ডাকসু নির্বাচনের খবর।
শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। ভোটাররা বলছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা কাজ করবেন তাদেরই ভোট দেবেন তারা। রিপোর্টে জানিয়েছেন কাজী এমদাদ। প্রায় 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস। রোববার সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচার। ডাকসু কেন্দ্রীয় পরিষদের 25টি এবং হল সংসদের 13টি নিয়ে মোট 38টি পদে প্রতিনিধি নির্বাচিত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। যারা আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলবে, যারা আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। এতদিন আমাদের কোনো নিজস্ব প্রতিনিধি ছিল না, আমরা আমাদের সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরতে পারিনি। সকলে এখানে অংশগ্রহণ করবে, ভোট দিবে, ভোট দিয়ে আমরা স্বাধীনতা সপক্ষে শক্তিকে জয়যুক্ত করবে, এটাই আমাদের প্রত্যাশা। শেষ মুহূর্তে প্রতিটি শিক্ষার্থীর কাছেই নিজেদের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন প্রার্থীরা। নিচে 99% যে স্টুডেন্ট আছেন তারা যে মতামতটা দিবেন, উপর থেকে যে 1% শিক্ষার্থী বা 1% যারা নেতা বলে নিজেদেরকে দাবি করছেন তারা সেটাই বাস্তবায়ন করবেন। যদি টাইমটা না বাড়ানো, আমরা 6টা পর্যন্ত দাবি করেছি, ন্যূনতম যদি সেটা 4টা পর্যন্ত বাড়ানো হতো তো সেখানেও শিক্ষার্থীরা ভোট দিতে পারত। তারা প্রত্যেকেই চেষ্টা করেছে যে 43,000 সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য তাদের সাধারণ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট রয়েছে, সুন্দর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত শোভন রব্বানী সাদ্দাম পরিষদ। 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000-এর বেশি শিক্ষার্থী ডাকসু নির্বাচনে ভোট দেবেন। কাজী এমদাদ, চ্যানেল আই, ঢাকা। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে এলাকায় অনুমোদনবিহীন যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। পাশাপাশি ডাকসু নির্বাচন চলাকালে ক্যাম্পাসে আশেপাশে অবস্থানে থাকবে পুলিশ। সকালে এক ব্রিফিংয়ে ঢাকা পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অ্যাকশনে যাবেন তারা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান এবং ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রত্যেকটি হলের গেটে যেখানে ভোটাররা প্রবেশ করবে তাদের আর্চওয়ে থাকবে এবং আর্চওয়েতে তল্লাশি সাপেক্ষে, মেটাল ডিটেক্টরের তল্লাশি সাপেক্ষে সকলকে ভিতরে যেতে দেওয়া হবে। বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মিলন মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত মিলন মেলায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। লাইলা নওশিনের রিপোর্ট। 70 বছরের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মিলন মেলা যেন হয়ে উঠেছে যুগ যুগান্তরের বন্ধুদের প্রাণের মেলা। বহু বছর পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি যেন নতুন করে ধরা দিল প্রাক্তন শিক্ষার্থীদের চোখে। রিটায়ার সময় কাটে না, আমরা এখন এরকম একটা অকেশন পেলে আমরা মিস করি না। পুরনো স্মৃতি মনে পড়তেছে এবং আমরা যাদের ইয়ং দেখছি, এখন দেখছি তারা বয়স দাড়ি রেখা, ছেলেদের তো চেলাই যায় না, মেয়েরা তো সেজে গুজে আসছে। বন্ধুদের সাথে দেখা হলো এখানে, এসে ভালো লাগলো। আমি মনে করছি যেন আমি আবার সেই ফার্স্ট ইয়ারে এসেছি, সেই প্লেগ্রাউন্ডে আমরা খেলা করতে আসতাম যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম। প্রিয় ক্যাম্পাসে এসে যেন তারুণ্যের দিনগুলো ফিরে এসেছে নতুন করে, তাই তো স্মৃতিটুকু ধরা দিচ্ছে ফ্রেমবন্দি হয়েও। সঙ্গে সঙ্গে মনে পড়ছে তখন এই মাঠে কত সহজে দৌড়াতে পারতাম, এখন হাঁটি হাঁটি করে হাঁটতে হয়। প্রতি বছর বারে বারে এমনিভাবে অ্যালামনাইতে আমরা যোগদান করতে পারি। 72 থেকে 77 ছিলাম, তাদের অনেকের সাথে দেখা হয়েছে। প্রায় 100 বছরের পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ায় থেকে শিক্ষার্থীরা অর্জন করেছেন সাফল্য, হয়েছেন দেশের গৌরবের অংশীদার। জানালেন বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের স্বপ্নের কথা। আগামী 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পূর্তি হবে। আমি আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে দিয়ে মানবিক গুণের প্রকাশ ঘটবে। 64-এর খুব কম জনই এসছে, 3-4 জন হবে বোধহয়। কেউ হয়তো প্রয়াত হয়েছে, কেউ হয়তো বাইরে থাকে, যার ফলে আমার নতুন বন্ধু হয়েছে আজকে এসে। আয়োজনের শেষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ বিশিষ্ট শিল্পীরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। টেবিলের খাবার কোত্থেকে আসে, কিভাবে আসে, কারা ফলায়, ফসল এসব ভাবতে শুরু করেছে ভিশন গ্লোবাল স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। এমনকি ফসল ফলাতে খাটুনির বিনিময়ে ন্যায্য মূল্য না পাওয়া সহ পদে পদে কৃষকের ঠকে যাওয়া
ব্যথিত করেছে তাদের। চ্যানেল আইয়ের উদ্যোগে ফিরে চল মাটির টানে কার্যক্রমে অংশ নেয়া 20 শিক্ষার্থী বলেছেন, কর্মজীবনে তাদের লক্ষ্য থাকবে কৃষকের জন্য কাজ করা। রিজভি নেওয়াজের রিপোর্ট। 3 মাস পরে আমরা যখন আসবো, এই আলুগুলো তুমিই তুলবে, আবার না তোমার লাইনটা তুমি তুলবে। সেদিন কিন্তু আমরা মাপ দেব কার লাইনে সবচেয়ে বেশি আলু হয়েছে। ঠিক সোয়া 3 মাস আগের ছবি। ভোরের আলো ফুটতে না ফুটতেই চ্যানেল আই প্রাঙ্গণ থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের উদ্দেশ্যে বাস যাত্রা 20 ক্ষুদে শিক্ষার্থীর। উদ্দেশ্য শহরের শিশুদের পূর্বপুরুষের আদি পেশা কৃষির সাথে পরিচয় করিয়ে দেয়া, হাতে কলমে দেখানো কৃষি ও কৃষকের রকমফের। কনকসারের কৃষক মনির হোসেনের বাড়িতে আতিথেয়তার পর সোজা পদ্মার চরে আলু খেতে। সচ্ছল পরিবারে বেড়ে ওঠা ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের আবারও মাঠে নিয়ে যাওয়া, এবার আলু তুলতে। শুরুতেই ছোট্ট দিক নির্দেশনা, এরপর আলু তোলার পালা। যখন লাঙ্গল দেবে তখন আলুগুলো বেরিয়ে যাবে। ওকে, খুব ইজি, একদম মানে খুবই আন্তরিকতার সাথে কাজ। 3 মাসের মধ্যে বীজ থেকে চারা, সেই গাছের মূলে আলু, নিজেদের হাতে বোনা ফসল। অবিশ্বাস্য ছিল তাদের কাছে। খুবই ভালো লাগলো, আর আমি বুঝতে পারলাম যে চাষাদের কত কষ্ট হয়। অনেক মজা। আমি এটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, আবার এটা আলু বানাবো, রান্না করব। প্রাউড ফিল করছি যে আমি নিজে আলু বানাইছি আর নিজে তুলছি। অনেক খুশি লাগছে, টায়ারিং, মজা। কৃষি ও কৃষক যেন আজীবন শিক্ষার্থীদের মনোযোগে থাকে, সেই চাওয়া কার্যক্রমটির উদ্যোক্তা শাইখ সিরাজের। তোমাদের জন্ম শহরে, তোমরা বেড়ে উঠছে শহরে, মাটির শক্তি কি, একটা স্বাধীন ভূখণ্ডের মাটির জোর কতটুকু সেটা বোঝানোর জন্যই কিন্তু এখানে আসা, এবং গ্রামীণ মানুষের জীবন ব্যবস্থাটা কি, তারা কিভাবে, তাদের পেশাটা কি, কিভাবে তারা ফসল উত্তোলন করে, কতটা কষ্ট করে তারা, এই সবগুলো কিছু বোঝানোর জন্যই কিন্তু, এবং মাটিটা স্পর্শ করা। এখন তো আমাদের মার্চ মাস চলছে, তাই তো? মার্চ মাসে আমাদের কি হয়েছিল? মার্চ মাসে স্বাধীনতার মাস, তাই না? এই মাসে আমরা যুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চে, হ্যাঁ একটা, এবং তার থেকে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, তাই তো? সেই ভূখণ্ডের মাটি, মানুষ, মাটির শক্তি, মাটি নিয়ে মিনিমাম জ্ঞানটুকু আমাদের প্রত্যেকটা মানুষের থাকা দরকার। মাটি ও মানুষের সাথে যোগাযোগ নিবিড় করতে চ্যানেল আই নিয়মিত আরও বড় পরিসরে ফিরে চল মাটির টানে কার্যক্রম চালিয়ে যাবে। আমাদের এই আলুটা আপনারা উঠাইছেন, আপনারা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টা সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে উত্তাল মার্চ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সার্বিকভাবে জনযুদ্ধ হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর অবদান ব্যাপক। প্রথমে বিদ্রোহ, পরে প্রতিরোধ ও যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর আক্রমণ পরিকল্পনা ও হামলার দাঁত ভাঙার জবাব দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। সাহসী ভূমিকায় ছিল ইপিআর ও পুলিশ। পরাগাজিমে 17 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে বিভিন্ন বাহিনীর বাঙালি সদস্যদের যুদ্ধ প্রস্তুতি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আগে থেকে কিছুটা প্রস্তুতি থাকলেও মূলত বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরপরই যুদ্ধ প্রস্তুতি নিতে থাকেন সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা। নিজেদের মধ্যে প্রতিনিয়ত আলাপ আলোচনা করে তারা সংগঠিত হতে থাকেন। তারা যে একটা রক্তক্ষয়ী অবস্থার একটা যে উদ্যোগ নিতেছে, এটা আমরা বুঝতে পেরে আমি জয়দেবপুরের থেকে 1 মার্চ এই ক্যান্টনমেন্টে আসি। ক্যান্টনমেন্টে আমার ফ্যামিলি ছিল। আমি তাদেরকে বলতে আসি যে তোমরা বাড়ি চলে যাও, এখানে থাকাটা ঠিক হবে না। ওই দিন খালেদ মোশাররফ আমাকে বলে যে সিদ্ধান্ত হয়ে গেছে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলোকে নিরস্ত্র করা হবে, তাই যদি হয় তাহলে তুমি কি করবা? আমি বললাম যে খালেদ, অস্ত্রের ট্রেনিং তুমিও নিয়েছো, আমি অস্ত্র ট্রেনিং নিয়েছি অস্ত্র ব্যবহারের জন্য, কাউকে তুলে দেওয়ার জন্য না। যেহেতু অলরেডি বাঙালি জাতি একটা মানসিকভাবে প্রস্তুতি ছিল, প্রতিরোধ একটা ইচ্ছা ছিল তাদের মধ্যে এবং ক্ষোভ ছিল, সেইটাই ফেটে পড়লো তারা, এবং এটাকে ত্বরান্বিত করলো তাদের এই গণহত্যা। তবে যেহেতু তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, রাজনৈতিক নেতৃত্ব একটা অনুমোদন নির্দেশনার মধ্যে, কাঠামোর মধ্যে সবাই
কিন্তু সংগঠিত হচ্ছিল। এরই মধ্যে ইপিআর ও পুলিশ বাহিনী যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে। সোয়াত জাহাজ, পাকিস্তান থেকে প্রতিনিয়ত সৈন্য নিয়ে আসা, সংসদ অধিবেশন স্থগিত করে দেওয়া, সব কিছু একটা বড় চক্রান্তের অংশ। আমি সিম্পল একটা কৌশল অবলম্বন করলাম মনে মনে, মরতে যদি হয় তাহলে সবার আগে আক্রমণ করে যুদ্ধ করে তারপরে যাওয়া হবে। আমি চেষ্টা করব বিজয়ী হতে, তাদেরকে ধ্বংস করতে। চট্টগ্রামে 7ই মার্চের যে ভাষণটা ছিল, রেডিও টেলিভিশন তো তখন ছিল না, রেডিও বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আমরা শুনি নাই। তো না শোনার কারণে আমরা কয়েকজন বন্ধু, বিশেষ করে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি ট্রেনিংয়ে আর ফিরে যাব না, আমি ঢাকা চলে যাব। আমি সরাসরি ঢাকায় চলে আসি। 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পুলিশ কন্ট্রোল রুমে বসে ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র কী হচ্ছে সেটা দেখলাম। দেখার পরে 17 তারিখে আমি কাউকে না বলে আমি ঝিনাইদহ চলে যাই, আমার পূর্ব কর্মস্থলে। আমি ঠিক করলাম যে কর্মস্থলে যদি আমি যাই তাহলে আমার পক্ষে এদেশের জন্য কিছু করা শক্তভাবে সম্ভব হবে। সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যদের যুদ্ধ প্রস্তুতির প্রথম পদক্ষেপ প্রতিরোধ যুদ্ধ। এরপর শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ, যাতে নিয়মিত বাহিনীর পাশাপাশি অংশ নেয় সাধারণ মানুষ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। উন্নয়ন কর্মযজ্ঞ চলবে, কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ ঠিক রাখতে হবে। কার্বন নিঃসরণ কম হয় এমন আধুনিক প্রযুক্তি বিষয়ে কর্মশালায় এই বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। রাজধানীতে বিজেএমইএ ভবনে পরিবেশ অধিদপ্তর এবং জাপানের আইজিএস-এর যৌথ উদ্যোগে এই কর্মশালায় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা অংশ নেন। এতে জানানো হয়, জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের মাধ্যমে স্বল্প কার্বন নিঃসরণ প্রযুক্তির জন্য জাপানের আইজিএস 30 থেকে 50% মূল্য ছাড় দিচ্ছে। বাংলাদেশ সহ 17টি দেশকে শিল্প স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন এবং কৃষি সহ 15টি খাতে এই সুবিধা দিচ্ছেন জাপান। পলিউশনের দিক দিয়ে ঢাকা শহর পৃথিবীর 2 নাম্বার। তাই বলে আমরা যে উন্নয়নের থেকে সরে যাবো, এটা হবে না কখনোই। কিন্তু চেষ্টা করতে হবে এমন কিছু টেকনোলজি গ্রহণ করা, যেই টেকনোলজির ফলে আমরা সেই পলিউশনকে অবশ্যই কমিয়ে আনতে পারি। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। স্যাটেলাইট অথবা রকেট উৎক্ষেপণে প্রস্তুতি নিচ্ছে নর্থ কোরিয়া। সানমন্ডংয়ে কাছাকাছি এলাকায় এ ধরনের কার্যক্রমের ছবি স্যাটেলাইটে পাওয়া গেছে। চলতি সপ্তাহে সোহাইতে রকেট লঞ্চ সেন্টারের পুনর্নির্মাণের খবরের পরই রকেট উৎক্ষেপণের ছবি পাওয়া গেল। গত বছর দেশটির প্রধান রকেট উৎক্ষেপণ সেন্টারে কাজ শুরু হলেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য তা স্থগিত করে পিয়ংইয়ং। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নর্থ কোরিয়া যদি আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তবে হতাশ হবে যুক্তরাষ্ট্র। জানাচ্ছি নিটল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে রেকর্ড করেছেন জাপানিজ নারী কেনে তানাকা। 116 বছর বয়স নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন তিনি। ফুফুওয়াকা সিটির এবং নার্সিং হোমে থাকা তানাকা একই সাথে 2টি রেকর্ড করেন। তার মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষের সাথে বেশি বয়সী নারী হিসেবেও রেকর্ড করেন। 1903 সালে 2রা জানুয়ারি জন্মগ্রহণ করা তানাকা রেকর্ড পত্র গ্রহণ করে এটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেন। জন্মসনদ অনুযায়ী তার বয়স এখন 116 বছর 54 দিন। এর আগে ফরাসি নারী জা কলমান 122 বছর 164 দিন বয়স নিয়ে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি ও নারী পুরস্কার একসাথে জিতেছিলেন। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। রাজধানীতে দক্ষতা সম্মেলন উদ্বোধন করে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, গতিশীল অর্থনীতি সুফল শিক্ষা ও স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন সবখানেই পৌঁছচ্ছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সভাপতিত্বে আন্তর্জাতিক সম্মেলনে অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর
AK আব্দুল মোমেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়োজনে 21 শতকের জন্য দক্ষতা, উন্নয়নশীল বিশ্বের জন্য দক্ষতার সম্ভাবনা শীর্ষক সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ফিলিপাইনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, দক্ষতা উন্নয়নে একটি রূপরেখা তৈরি সম্মেলনের উদ্দেশ্য। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। নোয়াখালীতে ফসলি জমি লবণাক্ততা ও জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে খাল খনন, পুরো খনন ও পানি সংরক্ষণ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। এরই মধ্যে খাল অবৈধ দখল মুক্ত করে খনন ও পুনর্খননের কাজ শুরু হয়েছে। এই উদ্যোগ কৃষির জন্য সহায়ক হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। জানিয়ে দিচ্ছি প্রকৃতি সংবাদ। মেহেরপুরে হরবোলা প্রজাতির জর্ডান স্লিপ বার্ড বা জর্ডনের পাতা বুলবুলি পাখি পাওয়া গেছে। পাখিটি মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে 3 বছর ধরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এই প্রথম এই পাখির দেখা মিলল। বাংলাদেশ বার্ড ক্লাবের জার্নালে ছবি প্রকাশের পর পাখি প্রেমীরা ভিড় করেছেন ক্যাম্পাসে। বর্তমান ক্যাম্পাসে এই প্রজাতি 3টি পাখি রয়েছে। বিরল এই পাখি সংরক্ষণে এবং এর বাসযোগ্য পরিবেশ তৈরি করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পাখি বিশেষজ্ঞরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সৌদি আরবের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। জেদ্দায় চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সে সময় ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন, জেদ্দা চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল হাসান ইব্রাহিম দাহলান, সালেহ হোসেন আল সালমা কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ বিন সালেহ হোসেন আল সালমা এবং অন্যরা। অনুষ্ঠানে 2 দেশের প্রতিনিধিরা পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।